গল্পের নাম বৃদ্ধাশ্রম। কলমে নন্দিনী। এক কামরার ঘরে রাখা একটা তক্তপোষের উপর শুয়েছিল সুলোচনা। বেশ কিছুক্ষণ শুয়ে এপাশ ওপাশ করতে করতে উঠে বসে পড়ল। ভালো লাগছে না শুয়ে থাকতে। একলা ঘরে একলা একলার কতক্ষণ ভালো লাগে। খাটের ওপর থেকে ধীরে ধীরে নিজের পা দুটো নিচে নামিয়ে নিচে রাখা জুতো দুটো পায়ে ঢুকিয়ে নিল। পা দুটো আবার ফুলেছে সুলোচনার। নিচে ফেলতে বেশ বেগ পেতে হলো তাকে। ধীরে ধীরে পা দুটো খানিক কষ্ট করে নামিয়ে জুতো দুটো পরে ওই ঘরের একমাত্র জানালাটার দিকে এগিয়ে গেল। এক কামরার ওই একটা ছোট ঘরে খাট থেকে জানালার দূরত্ব হাত দিয়েই মেপে নেওয়া যাবে। ঘরটা ছোট হলেও দরকারি জিনিস সব আছে। এসি, ছোট ফ্রিজ, একটা জামা কাপড় রাখার আলমারি, টিভি, সব কিছু। ফোলা ফোলা পা দুটোর জন্য বেশ সময় লেগে গেল সুলোচনার। জানলার দিকে তাকিয়ে উল্টো দিকের গাছের ডালে বসে থাকা দুটো বুলবুল পাখির দিকে তাকিয়েছিল সে। নিজের জীবনের স্মৃতিগুলো যেন চোখের নিমেষে ওর সামনে ফুটে উঠল। কি অদ্ভুতভাবে সাগর ওকে ছেড়ে চলে গেল। যতদিন দুজনে একসাথে সংসার করেছে বুঝতেই পারেনি জীবন এত দ্রুত শেষ হয়ে যাবে ওর। এখন শুধু অপেক্ষা। পাখিগুলোকে দেখে ওর আর সাগরের শেষ স্মৃতিগুলো ভেসে আসছিল। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে সাগর যখন নিজের মৃত্যুর অপেক্ষা করেছিল তখনও ভাবেনি সুলোচনা যে সাগর ওকে ছেড়ে চলে যাবে। একটা ইন্টারন্যাশনাল সেমিনারে ছিল তখন সুলোচনা। বুবুল ছিল হাসপাতালে ওর বাবার সাথে। সেমিনারে নিজের পেপার প্রেজেন্টেশন করছিল, কিন্তু ব্যাগের ভেতরে সাইলেন্ট করে রাখা ফোনটা যে বারবার বেজে যাচ্ছিল সেদিকে তো লক্ষ্যই করেনি প্রফেসর সুলোচনা পোদ্দার। সেমিনার যখন শেষ হলো ততক্ষণে বুবুল নিজের বাবার শরীর হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসার জন্য গাড়িতে তুলছে। মায়ের ফোনটা পেয়ে শুধু একটাই কথা বলেছিল, তোমার সমস্ত কাজ মিটে গেলে যদি সময় পাও বাড়িতে এসো। শেষ মুখটা দেখে সুলোচনার মনে হয়েছিল সাগর কি শেষে ওকে কিছু বলতে চাইছিল। বুবুলের সাথে সুলোচনার থেকে ওর বাবার সম্পর্ক বেশি ভালো। বরাবর বুবুল সব কিছু মায়ের থেকে বেশি তার বাবার সাথে শেয়ার করত। সাগরের মৃত্যুর পর যেন বোবা হয়ে গেছিল বুবুল। ম্যাডাম, আপনি কি এখন ফ্রুট জুসটা খাবেন? কিসের জুস খাবেন ম্যাডাম? পেছন থেকে আসা অ্যাটেন্ডেন্ট মেয়েটার কথা শুনে চমকে নিজের ভাবনার সুতো কেটে গেল সুলোচনার। এখানে এই মেয়েগুলো সবসময় বেশ খেয়াল রাখে, কার কখন কি লাগবে মুহূর্তের মধ্যে এনে হাজির করে দেয়। ঘরে বেডের পাশে একটা বেল দেওয়া আছে, সেটা বাজিয়েও ডাকা যায় ওদের। সুলোচনা ওকে ইশারায় ডেকে নিল ওর কাছে। তারপর মেয়েটার হাত ধরে ধীরে ধীরে নিজের বিছানার দিকে এগিয়ে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ঝিন ধরে গিয়েছিল। বিছানায় বসে মেয়েটার দিকে তাকিয়ে নিজের পা দুটো দেখিয়ে বলল, পা দুটো আবার ফুলেছে কালকে থেকে। একবার ডক্টরকে ইনফর্ম করে দেবে গো। হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই। আপনার লাস্ট কবে যেন ফুল বডি চেক আপ হলো? বলেই মেয়েটা সুলোচনার বিছানার মাথার দিকে লাগানো একটা আইপ্যাডের মতো স্ক্রিনের দিকে তাকিয়ে নিজের আঙুল দিয়ে স্ক্রিনে দেখতে পেল সুলোচনার আগের সমস্ত ডিটেলস। বেশ কিছুক্ষণ দেখে তারপর বলল, ম্যাডাম, আপনার তো আগের মাসেই সমস্ত চেক আপ হয়েছে। সব মোটামুটি ঠিক ছিল। আমরা সচরাচর 3 মাস ছাড়া ছাড়া ফুল বডি চেক আপ করি। আপনি যখন বলছেন তবে কি এই মাসে আরও একবার চেক আপ করিয়ে নেবেন? সুলোচনা কিছু একটা ভেবে বলল, আগে একবার ডাক্তারের সাথে কথা বললে ভালো হতো। আমার বাড়িতে একবার জানাবে গো প্লিজ। হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই বাড়িতে জানাবো, কিন্তু আপনার বাড়ি থেকে এর আগেও কেউ আসেনি। সুলোচনার মুখটা কীরকম যেন শুকিয়ে গেল, কিন্তু তাও নিজেকে সামলে নিয়ে বলল, আসলে আমার ছেলে তো খুব বড় কোম্পানিতে কাজ করে, তাই সময় পায় না আসার। যাই হোক, তুমি আগে ডাক্তারকে জানিয়ে দাও, আমি একবার কথা বলি, তারপর আমার বাড়িতে জানিয়ে দেবে। মেয়েটা মাথা নেড়ে সম্মতি জানিয়ে ওখান থেকে চলে গেল। সুলোচনা আরও কিছুক্ষণ ওখানে চুপ করে বসে রইল। সাগর মারা যাওয়ার পর অনেকগুলো বছর বুবুল আর সুলোচনা ওই বাড়িতে একসাথেই থাকত। সুলোচনা নিজের ইউনিভার্সিটি পেপার প্রেজেন্টেশন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সেমিনার নিয়ে এতটা ব্যস্ত থাকত যে বিটেক শেষ করা বুবুল কি করছে না করছে সেদিকে খেয়াল করেনি কোনোদিন।
কোনো না কোনো কোম্পানিতে প্লেসমেন্ট পেয়ে যাবে ঠিক, এই নিয়ে যথেষ্ট আশাবাদী ছিল দুজনেই। একদিন সন্ধ্যাবেলায় নিজের ল্যাপটপ নিয়ে কাজ করছিল সুলোচনা। হঠাৎ দরজায় কলিং বেলের আওয়াজে দরজা খুলেই চমকে গেছিল সে। গলায় রজনীগন্ধার মালা, লাল শাড়ি আর মাথা ভর্তি সিঁদুর পরে বুবুলের সাথে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বুবুলও একটা সাদা পাঞ্জাবি আর গলায় একটা রজনীগন্ধার মালা পরে মেয়েটির হাত ধরে দাঁড়িয়ে আছে। চমকে উঠেছিল সুলোচনা। বুঝতে আর বাকি নেই তার কি ঘটনা ঘটেছে। উল্টো দিকের ফ্ল্যাট থেকে কেউ যে লুকিয়ে লুকিয়ে দেখছে সেটা ভালোই বুঝতে পারছিল সে। সময় নষ্ট না করে আগে ওদের দুজনকে ঘরের ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে তারপর স্তব্ধ চোখে দুজনের দিকে তাকিয়ে রইল। সুলোচনা শুধু একটাই প্রশ্ন জিজ্ঞেস করল, কিভাবে? বুবুল মেয়েটির দিকে তাকিয়ে বলল, আমরা বিয়ে করেছি মা, এবার থেকে ও আমাদের বাড়িতেই থাকবে। মাথা থেকে পা অবধি গরম হয়ে উঠেছিল সুলোচনার। এটা কি করলো প্রফেসর সুলোচনা পোদ্দারের ছেলে? সমাজের সামনে তার সমস্ত সম্মান ধুয়ে দিল। এত নাম ডাক, এত প্রভাব, সব শেষ। এভাবে কেউ আজকালকার দিনে বিয়ে করে? একবার তো কথা বলতে পারতো সুলোচনার সাথে। রাগে গজগজ করে বলে উঠল সুলোচনা, আর কি পেয়েছ? মায়ের টাকায় বসে বসে খাচ্ছ, আবার একজনকে জোগাড় করে এনেছ। এইসব আমার বাড়িতে একদম বরদাস্ত করব না আমি। তুমি কি পাগল হয়ে গেছো বুবুল? সবাই কি বলবে? আমার কথা একবারও ভাবলে না তুমি? বুবুল বেশ শান্ত গলায় বলল, মা, ওর বাবা নেই, মা আরও মামার বাড়িতে থাকে। ওর মামা ওর জোর করে বিয়ে দিয়েই দেবে বলছিল, তাই বাধ্য। তাই বলে তুমি এভাবে? ছি ছি, আমার ইউনিভার্সিটিতে কি বলবো আমি? এত বড় বড় লোকজনের সাথে আমার মেলামেশা, সবাই শুনলে কি ভাববে? তোমার ইউনিভার্সিটি ছাড়া, তোমার কেরিয়ার ছাড়া, তোমার চাকরি ছাড়া আর কেউ কোনোদিন কিছু ছিল জীবনে? বাবার মৃত্যুর সময় কোথায় ছিলে তুমি? আমার বোর্ড এক্সামের সময় কোথায় ছিলে তুমি? তোমার সেমিনারে? চোখের নিমেষে চমকে উঠল সুলোচনা। বুবুল এই প্রথম মায়ের মুখের উপর কথা বলল। এত রাগ যদি ওর ভেতরে আছে মায়ের প্রতি, তাহলে আগে বলেনি কেন? আজকে নিজে বিয়ে করে এনে কি প্রমাণ করতে চাইছে? যে তার মা কোনো দায়িত্ব সঠিকভাবে পালন করেনি তার প্রতি? রেগে আরও জোরে চিৎকার করে উঠল সুলোচনা। এই বাড়িতে ওই মেয়েকে রাখা যাবে না বুবুল। হয় ও থাকবে, না হলে আমি। ঠিক আছে, তুমি তাহলে একলা থাকো এখানে, আমি ওকে সাথে নিয়ে বেরিয়ে যাচ্ছি অন্য জায়গায়। এই কথাটা শুনে আর কিছু বলেনি সুলোচনা। হাজার হলেও মায়ের মন। ছেলে বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও থাকাটাতে হয়তো ভয় হয়েছিল একটু। চুপ করে ক্লান্ত হয়ে সোফায় বসে পড়েছিল। বুবুলও আর কথা বলেনি। মেয়েটিকে নিয়ে নিজের ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল। তারপর একই বাড়িতে দুজন দুজনের মুখ না দেখার মতো করে থাকতে শুরু করলো সুলোচনা আর বুবুল। বাড়ির মালিক আর ভাড়াটিয়া একই ঘরে থাকলে যেভাবে থাকে ঠিক সেইভাবে। এখন বাইরের আবহাওয়া বেশ ভালো, কয়েকদিন এসিটা চালাতে হচ্ছে না সুলোচনার। তাছাড়া ওর ঘরের দরজা জানালাটা মুখোমুখি বলে বেশ হাওয়া বাতাস খেলতে থাকে। এখানে অনেক রকম ঘর আছে, সিঙ্গেল রুম, ডাবল রুম, আবার অনেকজন একসাথে থাকার মতো হল ঘর। যেমন দাম দেবে সেই রকম পাবে। সুলোচনার এই ফ্লোরে সবকটা সিঙ্গেল রুম। এক একটা ঘরে একজন করে থাকে। সবাই প্রায় সুলোচনার মতোই। ভালো চাকরি করতো, রিটায়ার করে এখানে এসেছে। সুলোচনা রিটায়ারমেন্টের পর তার পেনশনের টাকা দিয়েই তার নিজের খরচ চলে যায়। মাঝে মাঝে বুবুল টাকা পাঠায় কিছু, কিন্তু নিজে আসে না খুব একটা। এই সময় সুলোচনা টাকা চায় না, একটু সঙ্গ চায়। নিজের মানুষগুলোকে কাছে পেতে চায়। পরিবারকে সময় দেওয়াটা যে কতটা দরকারি সেটা এখন নিজের জীবন দিয়ে বুঝছে সুলোচনা। যে ভুলটা সে নিজেই করে এসেছে তা সারাটা জীবন। সারাক্ষণ কাজ কাজ আর কাজ নিয়ে থেকেছে সুলোচনা। অ্যাটেন্ডেন্ট মেয়েটি আবার এসে সুলোচনার ঘরে একটু নক করলো। ম্যাডাম, ডাক্তার বললেন আজকে বিকেলে এসে কথা বলবেন আপনার সাথে। তবে পা যেহেতু ফুলেছে তাই বললেন ক্রিয়েটিনিনটা একবার চেক করতে, আর ফলটা কটা দিন একটু বন্ধ রাখতে, যতদিন না রিপোর্ট আসছে। আপনি কি কোনো স্ন্যাক্স খাবেন? একটু পপকর্ন দেব? সুলোচনা মাথা নেড়ে না বলল।
আমি একেবারে লাঞ্চ করব। এখন আর কিছুই দিতে হবে না। তুমি পারলে আমাকে একটু বাইরে নিয়ে চলো তো। মেয়েটি আর একজন হাউসকিপিংকে ডেকে সুলোচনা পোদ্দারকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসতে বলল। অ্যাটেন্ডেন্ট মেয়েগুলোর কাজ হলো কার কি লাগবে, সবার শরীর, ডাক্তার, সেই সব ডিটেলসগুলো দেখা। আর হাউসকিপিং মেয়েগুলো ঘর পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, স্নান করিয়ে দেওয়া, একটু বাইরে ঘুরতে নিয়ে যাওয়া, জামা কাপড় কেচে দেওয়া সব করে। হুইল চেয়ারটা নিয়ে এসে ধীরে ধীরে সুলোচনাকে বসিয়ে দিল ওটার মধ্যে। তারপর ঘরের লাইট, ফ্যান, টিভি সব বন্ধ করে সুলোচনাকে লিফটে করে নিচে নিয়ে গেল মেয়েটি। হঠাৎ করেই বুবুলের কথা মনে পড়ল সুলোচনার। সাগর শিখিয়েছিল ওকে কখনো ঘরে না থাকলে লাইট ফ্যান চালিয়ে যাবে না, এতে ইলেকট্রিক অপচয় হয়। বুবুল মানত খুব, সুলোচনাকে কতবার বলেছে এইটার জন্য। সুলোচনা কাজ পাগল মানুষ, কোথাও লাইট জ্বালিয়ে ভুলে যেত, সারাদিন বাথরুমের গিজার চালিয়ে চলে যেত। খুব রেগে যেত বুবুল। লিফটে নামতে নামতে নিজেই হেসে উঠল সুলোচনা। ছেলেটার কথা এখন যেন বেশি করে মনে পড়ে। রাগ হয় নিজের উপর, ওকে সঠিকভাবে ভালোবাসতে পারেনি সুলোচনা, ভালোবাসা দিতে পারেনি। না হলে আজকে সুলোচনার জায়গায় এখানে হতো না। সুলোচনাকে হাসতে দেখে মেয়েটি জিজ্ঞেস করলো, কিছু ভুল করেছে ম্যাডাম? আপনি হাসলেন যে? মেয়েগুলো বেশ ভয়ে থাকে এখানে, প্রতি পদে পদে তাদের ভয়। যদি কেউ কোনো অবজেকশন করে, সুলোচনা উত্তর দিল, না না, তোমায় কিছু বলিনি। নিজের উপর হাসি পায় মাঝে মাঝে। বলেই চুপ করে রইল কিছুক্ষণ। ভেবেছিল মেয়েটা কিছু বলবে, কিন্তু মেয়েটা কিছু বলল না। না, আসলে এই হাউসকিপিং মেয়েগুলো একটু ভয়েই থাকে এই ফ্লোরের সবাইকে নিয়ে। পড়াশোনা জানা শিক্ষিত মানুষগুলোর সাথে কথা বললেই যদি কিছু উল্টোপাল্টা বলে দেয়, তাহলেই তো কাজ থেকে ছাড়িয়ে দেবে। একদম নিচের ফ্লোরে নেমে লিফটের দরজা খুলতেই সুলোচনা জিজ্ঞেস করলো, তুমি কতদিন এখানে কাজ করছো? 1 বছর হয়ে গেল ম্যাডাম। আমি তো 6 মাস হলো এখানে আছি। কই, তোমাকে তো দেখিনি কোনোদিন। আমাদের এক একদিন এক একটা জায়গায় ডিউটি পড়ে। প্রথম বছরগুলো বেশিরভাগ একতলা দোতলায় ডিউটি হয়। এখানে সব গরিব মহিলাগুলো থাকে, মানে একটু টাকা পয়সা কম আছে তারা। এক একটা ঘরে 10 জন 12 জন করে। যাদের বাড়িতে পয়সা কম তারাই ওই নিচের তলা দুটোতে থাকে। আর 3 তলা 4 তলায় সব বড় লোক, মানে আপনাদের মতো ভালো ঘরের সবাই থাকে। আমার এতদিন বেশি ওই নিচের দিকটায় ডিউটি পড়তো, তাই হয়তো। মেয়েটি বেশ ভেবে ভেবে কথাগুলো বলল। হয়তো ভাবছে যদি বেফাঁস কিছু বলে তাহলে হয়তো সুলোচনা কাউকে বলে দেবে ওর নামে। কেন, নিচের দিকের ডিউটিগুলো ভালো নয়? না না ম্যাডাম, সব নোংরা করে রাখে। একটা ঘরে অতজন থাকে, ঘরগুলোতে সব সময় হয় কেউ বমি করছে, না হয় পায়খানা করছে। দিন রাত খাটুনি। আসলে বাড়িতে ওদের দেখার কেউ নেই, বা এত অসুস্থ বলে সামলাতে পারেনি বলেই হয়তো এখানে ফেলে দিয়ে চলে গেছে। কথাটা বলেই নিজেকে সামলে নিল মেয়েটি। বেশি কথা বলা হয়ে যাচ্ছে, এইগুলো যদি আবার কমপ্লেন করে দেয় এই মহিলা। বিষয়টিকে স্বাভাবিক করার জন্য আবার নিজেই বলে উঠল, ওপরের ফ্লোরে সবাই খুব ভালো, কত পরিষ্কার থাকে, কাজ প্রায় নেই বললেই চলে, সবাই কত ভালো শিক্ষিত। সুলোচনা শুনল কথাগুলো, যদিও সবটা সে জানে। এই 6 মাসে সব কিছু জানা হয়ে গেছে এখানে। কাজ তো কিছুই নেই এখানে। কখনো কারোর সাথে গল্প করলে দুটো সময় কেটে যায়, তখন জানতে পারে এইসব। একটা সময় ছিল সুলোচনা কত ব্যস্ত, আর যেখানে তো কালকে ফ্লাইটে উড়ে যাচ্ছে অন্য কোথাও, আর এখন ওপর থেকে লিফটে করে নিচে নামতেও অন্যের সাহায্য নিতে হচ্ছে। মেয়েটির কথা শুনে সুলোচনা কিছুই মনে করল না। সে নিজেও এই কদিনে বুঝে গেছে বাড়িতে যাদের জায়গা হয় না, যার কেউ নেই, তারা এখানে আসে। এই জায়গাটা নিচের দিকটা বেশ সুন্দর করে সাজানো, অনেকগুলো বসার জায়গা আছে। প্রতিটা বসার জায়গার পাশে সুন্দর করে বাগান বানানো আছে, কত ফুল ফুটেছে গাছগুলোর মধ্যে। এই জায়গাটাকে এতটা সুন্দর করে সাজিয়ে রাখার জন্য আবার 3-4টে লোক আছে, তারা সবসময় কাজ করছে। সাদা টগর ফুল বাগানের সামনে নিয়ে যেতে বলল সুলোচনা। হুইল চেয়ারটাকে এক পাশে রেখে মেয়েটার হাত ধরে উঠে দাঁড়ালো। একটু হেঁটে তারপর আবার বসার জায়গায় বসে রইল। যতক্ষণ সুলোচনা এখানে বসে থাকতে চাইবে সে বসবে,
এমনকি এই মেয়েটা ততক্ষণ দাঁড়িয়ে থাকবে এখানে। এইটা নিয়ম এখানে, যাতে কোনোভাবে শরীর খারাপ হলে বয়স্ক মানুষেরা ক্ষতিগ্রস্ত না হয়। সুলোচনার একবার মনে হলো, টাকা না থাকলে এত সুবিধা কি সে পেত? মনে হলো নিজের জীবনে সময় নষ্ট করেনি, সে টাকা রোজগার করেছে বলেই আজকে এতটা আরামে থাকতে পারছে। ভালোই হয়েছে বুবুল আর ওর বউয়ের সাথে না থেকে। এখানে স্বাধীনতা আছে। রিটায়ারমেন্টের পর থেকেই একটু একটু করে ঝামেলা শুরু হলো বাড়িতে। সুলোচনা ব্যস্ত জীবন হঠাৎ করে শান্ত হয়ে গেল। আর তার উপর ততদিনে বুবুল বেশ ভালো একটা চাকরি পেয়ে গেছে, তাই মায়ের দরকার ফুরিয়েছে। অল্প অল্প করতে করতে ঝামেলা এত বড় জায়গায় গিয়ে পৌঁছলো যে সুলোচনা আর বুবুলের বউ একে অপরকে সহ্য করতে পারত না। সব থেকে অবাক হয়েছিল সুলোচনা, বুবুল সবসময় বউয়ের হয়েই কথা বলতো, সে দোষ যারই থাক না কেন। নিজেই সিদ্ধান্ত নিয়েছিল সুলোচনা এখানে আসার। বুবুল এক কথায় রাজি হয়ে গিয়েছিল, যেন সে বলতে পারছিল না, কিন্তু এটাই চাইছিল। বেশ কিছুক্ষণ বসে বসে নিজের অতি স্মৃতিচারণ করার পর সুলোচনা দেখল হাউসকিপিংয়ের মেয়েটা নিজের হাতের ঘড়ির দিকে তাকাচ্ছিল বারবার। সুলোচনা ওকে জিজ্ঞেস করল, তোমার কোনো কাজ থাকলে চলে যেতে পারো, একটু পরে এসে আমাকে নিয়ে যাবে। না না ম্যাডাম, আপনার দুপুরের খাবার সময় হয়ে গেছে, তাই ঘড়ি দেখছিলাম, না হলে আমাকে আবার ওপর থেকে বলবে। আচ্ছা চলো তাহলে, বলে উঠে দাঁড়ালো সুলোচনা। আবার হুইল চেয়ারে বসে বসে ওপরে উঠতে হবে। যেতে যেতে মেয়েটিকে জিজ্ঞেস করলো, তোমার বাড়িতে কে কে আছে? ওই তো আমার বর আর একটা মেয়ে। তুমি কাজে আসলে তোমার বর বাড়িতে থাকে? না হলে বাচ্চাটাকে? না না, সেও কাজে যায়। একজনের কাজে কি আর সংসার চলে? এইটুকু সময় আমার মায়ের কাছেই রেখে আসি ওকে। থেকে যায় তোমার মেয়ে? হ্যাঁ ম্যাডাম, থেকে যায়, অভ্যাস হয়ে গেছে। আমার মা বলে, যা করছিস একটাই কাজ করবি, বেশি লোভ করবি না, না হলে মেয়েটাকে মানুষ করতে পারবি না। আর একটা বড় কাজ পেয়েছিলাম জানেন ম্যাডাম, মেয়েটার দিকে তাকিয়ে যাইনি। অনেকটা সময় দিতে হবে তো, মা ছাড়া মেয়েটার আমার খুব কষ্ট হতো। বুকের ভেতর দিয়ে একটা শূন্য নিঃশ্বাস বয়ে গেল সুলোচনার। চোখের সামনে ভেসে উঠল সেই দিনটার কথা। বুবুল পেটে থাকাকালীন পোস্ট ডক্টরেটের জন্য জার্মানিতে অ্যাপ্লাই করে রেখেছিল সুলোচনা। ইউনিভার্সিটি অফ মিউনিক থেকে ওর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছিল যখন বুবুলের মাত্র 1 মাস বয়স। কিন্তু আবার অ্যাপ্লিকেশন করে কয়েক মাস সময় চেয়েছিল সুলোচনা। না, বুবুলের জন্য না, নিজের জন্য। সিজারের ডেলিভারির পর 1 মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি সুলোচনা, তাই কয়েক মাস সময় চেয়ে নিয়েছিল। ওরা সময় দিয়েছিল 5 মাস। 5 মাসের মধ্যে জয়েন না করলে ওই ভ্যাকেন্সিতে অন্য কাউকে নিয়ে নেবে। সুযোগ হাতছাড়া করেনি সুলোচনা। সাগর রেগে গেছিল খুব। এত ছোট বাচ্চা যে এখনো মায়ের বুকের দুধ খাচ্ছে, তাকে ছেড়ে এভাবে প্রায় 1-2 বছরের জন্য যাবে সুলোচনা। মানতেই পারছিল না, অনেকবার বারণ করেছিল ওকে। মা হয়ে একটা দুধের শিশুকে ছেড়ে এভাবে এতদিনের জন্য চলে যেও না সুলোচনা, ছেলেটা কষ্ট পাবে। কি খাবে সে? ফর্মুলা পাওয়া যায় সাগর, অনেক বাচ্চা সেই খেয়েই বড় হচ্ছে। তাছাড়া ওর দেখাশোনার জন্য হয় তোমার মাকে ডেকে নাও সাগর, বা আমার মাকেও ডেকে নিতে পারো, যেটা সুবিধা হয়। কিন্তু আমি এই সুযোগ ছেড়ে দিলে হয়তো আর পাবো না। কোনটাকে সুযোগ বলছো? কার জন্য এসব করতে চাইছো? নিজের পরিবার, সন্তান, এদের জন্যই তো। এদেরকেই যদি সময় দিতে না পারো তাহলে কি লাভ? কি লাভ এই এত টাকা, এত পড়াশোনা করে? মাঝে মাঝে পরিবারের জন্য অনেক কিছুই বলিদান দিতে হয় সুলোচনা। শোনেনি সুলোচনা, 6 মাসের বুবুলকে মাহারা করে দিয়ে চলে গেছিল সে সুদূর জার্মানিতে। 2 বছর না, 3 বছর পর যখন ফিরেছিল সুলোচনা, তখন বুবুল স্কুলে যাচ্ছে। চিনতেই পারেনি তার মাকে। মায়ের অনুভূতি, মায়ের গন্ধ, মায়ের স্নেহ কিছুই সে পায়নি। ছুটে এসে সুলোচনা জড়িয়ে ধরতে গেছিল, কিন্তু সে নিজেকে ছাড়িয়ে সাগরকে জড়িয়ে ধরেছিল। সেই থেকেই সুলোচনার সাথে এক অদ্ভুত দূরত্ব তৈরি হয়ে গেছিল বুবুলের। লিফট থেকে নামতে কখন যে নিজের ঘরে এসে পৌঁছে গেছে সুলোচনা খেয়াল করেনি। বিছানার সামনে টেবিলে ওর দুপুরের খাবারটা দিয়ে গেছে। হুইল চেয়ার থেকে উঠে মেয়েটার দিকে পেছন ঘুরে তাকালো সুলোচনা। তোমার মায়ের কথা শুনবে বুঝলে,
টাকার জন্য কোনোদিন নিজের সন্তানের প্রাপ্য সময় থেকে তাকে বঞ্চিত করো না, না হলে তোমার শেষ বয়সে তোমার প্রাপ্য সময় থেকে সেও তোমাকে বঞ্চিত করবে একদিন। মেয়েটা কথাগুলো শুনে হেসে ঘর থেকে বেরিয়ে গেল। বুঝতেও পারল না নিজের জীবনের ঘটনাটা ছোট করে বলে দিল সুলোচনা। তার সাথে এখানে আসার কারণটা। মেয়েটি চলে যেতেই ধীরে ধীরে ওর ঘরের জানালার দিকে উদাস নয়নে তাকিয়ে রইল সুলোচনা। ওর ঘরের জানালা দিয়ে এখানে ঢোকার মেন দরজাটা দেখা যায়। বড় বড় অক্ষরে লেখা আছে, শেষের কবিতা বৃদ্ধাশ্রম। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।